হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইন্টারেস্টিং দুইটা বাজেট প্ল্যান নিয়ে কথা বলবো। দুইটা বাজেটই হচ্ছে গ্রাম থেকে আসা। এখানে যে এমডি বাসারাডি থেকে আপু লিখছে, আমরা মা মেয়ে 20,000 টাকায় আমাদের হিমশিম খাই, কীভাবে চলবো, বাসা ভাড়া লাগে না, গ্রামে থাকে। এবং পাশাপাশি আরেকটা বাজেট হচ্ছে যে ইওর চয়েস আইডিয়া থেকে আপু লিখছে, আমরা মা এবং ছেলে 30,000 টাকা ইনকাম, গ্রামে থাকি, বাসা ভাড়া লাগে না, কীভাবে চলবো। একটা মজার ঘটনা হচ্ছে যে গ্রামে বাসা ভাড়া নেই, নিজের জমির চাল আছে, তারপরে যদি কেউ হিমশিম খায় তাহলে বিষয়টা আয় কম থাকার জন্য না, আমার মনে হয় পরিকল্পনার ঘাটতি অনেক বেশি হতে পারে। তো আপুরা, তার আগে একটু আমার কথা বলি। আমি যে বাসাটায় আসছি সেটা হচ্ছে সরকারি গ্যাস আছে, তো মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে থাকে। এখন কিন্তু গ্যাস নেই, সেজন্য রাইস কুকারে রান্না করতেছি দেশি মুরগি। আর এইটা হচ্ছে ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করি। ঘরে তৈরি মশলাটা আমি হরেক রকম পেজ থেকে নিয়েছি। বিশ্বাস করুন, এই রান্নাটা করলে শুধু পেট ভরে না, মনও ভরে। কড়াইতে যখন মশলা কষানো হয়, গন্ধটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, সেটা একদম সংসারে উষ্ণতা বাড়ায়। খেতে বসলে সবাই বলে, আজ রান্নাটা খুব মজা হয়েছে আম্মু। ঘরে তৈরি মশলার স্বাদেই কিন্তু আলাদা, আপনারা প্রত্যেকেই জানেন। সেই জন্য যেসব আপুরা ঘরে নিজেরা মশলা তৈরি করতে পারেন না, কারণ এটার জন্য অনেক সময় ব্যয় করতে হয়, সুন্দর করে ধুয়ে বেছে তারপর হচ্ছে ছাদে শুকিয়ে তারপর ভাঙাতে হয়। তো যে সকল আপুরা এরকম মশলা নিজে নিজে তৈরি করতে না পারেন, তাদেরকে বলবো যে আপনারা প্লিজ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ওইখানে হচ্ছে হরেক রকম পেজের আপুদের সাথে কথা বলবেন। আপনারা কিন্তু সুলভ মূল্যে মশলাগুলো খুবই সহজে হাতে পেতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে আমি আপুদের মোবাইল নাম্বার ও হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা ভিজিট করতে পারেন এবং খুব সুন্দর সুন্দর মশলা অর্ডার করে ঘরে বসে নিতে পারেন। তো আপুমনি ভাইয়েরা, আমি কিন্তু বলছিলাম যে দুইটা বাজেট ভিডিও নিয়ে কথা বলবো আজকে, মানে দুইটা বাজেট প্ল্যান নিয়ে কথা বলবো। সেটা দুইটাই কিন্তু গ্রামের, সেই জন্য একসাথে নিয়ে আসছি। গ্রামে থাকা মানেই কিন্তু পিছিয়ে থাকা না, বরং কম খরচ, সুযোগ বেশি। যেমন একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে মাসে আপনার মোট কত আয়, নির্দিষ্ট খরচ, বিদ্যুৎ, বাজার, ওষুধ, যাতায়াত কত, অপ্রয়োজনীয় খরচ কোথায় হইতেছে। অনেক সময় আছে মোবাইল রিচার্জ, ছোটোখাটো অপ্রয়োজনীয় কেনাকাটা, সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খরচ, এগুলো কিন্তু জমে জমে অনেক বড় একটা অঙ্ক পায়। গ্রাম এবং শহরের মানুষের মধ্যে পার্থক্য কী, আগে যদি আমরা এটা বুঝি যে চিন্তাগত পার্থক্য। যেমন ধরেন, শহরে যারা থাকে তারা বাসা ভাড়া দিয়ে থাকে, চাকরি করে, নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে হয়, নির্দিষ্ট আয়ের মধ্যে চলতে হয়, এখানে সব কিছু কেনা থাকে। এই চিন্তাভাবনা থেকে শহরের মানুষ কিন্তু খুবই সচেতন হয়। আর গ্রামের মানুষরা চিন্তা করে, নিজের বাসায় আছি, নিজের ঘরের চাল খাচ্ছি, হাত বাড়ালেই নানান ধরনের সবজি পাওয়া যায়, কিনলেও পাওয়া যায়, না কিনলেও জমি থেকে পাওয়া যায়। এই চিন্তাভাবনা থেকে তারা যতই আয় করুক না কেন, তাদের খরচের হিসাবটা কিন্তু তারা এলোমেলো করে। তো আমার কাছে মনে হয় আপুমনি ভাইয়েরা, অনেকের কমেন্টস দেখে আমি এরকম চিন্তা করতেছি যে গ্রামের থেকে অনেক ইনকামের পরেও যখন তারা হিমশিম খায়, এই হিমশিম খাওয়ার পেছনে অনেক সময় অভ্যাসগত একটা অস্থিরতা কাজ করে তাদের মধ্যে। আবার আমাদের অনেকেরই ধারণা যে গ্রামে যে কিছুই করি না কেন আয় ইনকাম কিন্তু কম থাকে, মানে আমাদের স্যালারিটা কম থাকে বা ইনকাম কম থাকে। তো আমার কাছে মনে হয় গ্রামে আয় কম বা বেশি সেটা বড় কথা না, শান্তিতে চলার আসল চাবিকাঠি হচ্ছে ডিসিপ্লিন। গ্রামে অনেকেই 20-30 হাজার টাকা আয় করে কষ্ট করে চলে, আবার কেউ আছে 50-60 হাজার টাকা আয় করেও কিন্তু অস্থিরতায় থাকে। সমস্যাটা আয় না, সমস্যাটা হচ্ছে নিয়মের অভাব। আবার এখন কিছু কিছু গ্রামের বাড়িতে বা আশেপাশের মানুষের ভিতরে এরকম একটা টেন্ডেন্সি ঢুকে গেছে যে তার বাড়িতে কি আছে, আমার বাড়িতে কি আছে, তার বাড়িতে এগুলো আছে, আমার বাড়িতেও লাগবে। এই যে এই ধরনের প্রতিযোগিতা, লাগবে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বা তুলনা, এটাই কিন্তু হচ্ছে অস্থিরতার শুরু। আমাদের মধ্যে কেন হতাশা জানেন? শহর হোক বা গ্রাম হোক, আমি মনে করি আমরা যখন অন্যকে ফলো করি, অন্যের অনেক কিছু আছে, সেও সুন্দর করে চলতেছে, তার জীবন এরকম, লাইফস্টাইল এরকম, আমি কেন পারতেছি না, আমার কেন এরকম, এটা যখন আমরা তুলনা করে চলাফেরা করি, তখন কিন্তু নিজের আয় অনুযায়ী জীবন আমরা গড়ি না, অন্যের দেখা দেখি চলি, তখন কিন্তু আমাদের আয় বাড়ে না, চাপ বাড়ে। জীবনে চলার পথে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট সুন্দর একটা ব্যাপার আছে। যেমন ধরুন, আমি যখন পিঠা ভাজতেছি আপুরা, তখন কিন্তু গ্যাস একদম কমে গেছিলো। প্রথম পিঠাগুলো গ্যাসের অভাবে একটা, মানে একটা পিঠাও তেমন একটা ভালো হয়নি, একই চালের গুঁড়া, একই তাওয়া, একই মানুষ, আমি ভালো হয়নি, শুধু গ্যাসের অভাবে। আবার দেখেন, এখন গ্যাস আসছে, একটু ওয়েট করছি, তারপরে গ্যাস আসছে, পিঠাগুলো দিছি, এত ফুলে ফুলে পিঠা হয়েছে। আর এই চালের গুঁড়োও কিন্তু আমি হরেক রকম পেজ থেকে নিছি। তো আপুরা ভাইয়েরা, আমি একটা কথাই বলি বারবার, সেটা হচ্ছে আপনি যতই ইনকাম করেন না কেন, যতই আপনি টাকা আয় করেন না কেন, যদি আপনার সংসারে সারা মাসে যেটা কষ্ট করে সুন্দর করে উপার্জন করলেন, অনেক বেশি আয় করার চিন্তা করলেন, আয়টাকে আরও বাড়াইলেন, কিন্তু এটা কিন্তু সমাধান না। আপনি যদি সেই
আয়টাকে ধরে রাখতে না পারেন বা ডিসিপ্লিন নিয়ে খরচ করতে না পারেন, তাহলে কিন্তু সেই আয়টা আপনার ঘরে থাকবে না বা আপনার ডিসিপ্লিন নিয়ে সংসারটা আপনি চালাতে পারবেন না। সেই জন্য আয় করার পাশাপাশি, আয় বাড়ানোর পাশাপাশি আপনার কিন্তু খরচের হিসাবটাও সুন্দর করে ডিসিপ্লিনে চলতে হবে। তাহলে কিন্তু আপনার সুন্দর একটা পরিকল্পনার মানে সংসার থাকবে, যে হ্যাঁ আপনি অল্প টাকায়ও সুন্দর করে চালাতে পারছেন, আর বেশি টাকা হলেও আপনি সেটা বেশিভাবে ধরে রাখতে পারছেন। তো একটু পরে আমি বাজেটটা দেখাবো। তো আমি বলতেছি যে আয় যেমন আসে তেমনি খরচও একটা নিয়ম শৃঙ্খলা থাকা জরুরি। সংসার শুধু উপার্জনের চলে না, চলে সঠিক পরিকল্পনা সংযমের উপর। যদি আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকে, তাহলে অল্প সময় দেখবেন সংসারে অশান্তি দেখা দেয়। কারণ অনিয়ন্ত্রিত খরচ মানুষকে দুশ্চিন্তায় ফেলে, আর দুশ্চিন্তা থেকেই কিন্তু শুরু হয় অস্থিরতা, সংসারে অশান্তি। একটা ফ্যামিলিতে যতটুকুই আয় হোক না কেন, আমরা যদি আয়ের পরিমাণ বুঝে খরচ করি, তখন সংসার স্থির থাকে। প্রয়োজন আর অপ্রয়োজন আলাদা করে ভাবতে শিখলে তখন কিন্তু ব্যয় কমে যায়। আর পরিকল্পনা ছাড়া যেমন কোনো কাজ সফল হয় না, তেমনি পরিকল্পনা ছাড়া অর্থও কিন্তু টিকে থাকে না। আজ যা উপার্জন করছি তা কোনো না কোনোভাবে ভবিষ্যতে যদি সঞ্চয় না করি, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে, আর ভরসা পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো আমার আপুমনি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিও দেখেন, সবশেষে কিন্তু আমি একটা কথাই বলবো যে সঠিক আয় ব্যয়ের হিসাব মানে শুধু টাকা বাঁচানো না, বরং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আপনার পরিবারের শান্তি ও নিরাপত্তাটা নিশ্চিত কিন্তু আপনার হাতে, শুধু পরিকল্পনার মাধ্যমে। তো এবার কিন্তু আমরা সেই একটা একটা করে বাজেট ভিডিও দেখব। আজকে 2টা বাজেট ভিডিও দেখব, ছোট ছোট করে। আশা করি দেখতে কোনো প্রবলেম হবে না। আমি যতটুকু বুঝি ততটুকু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেসব আপুরা খুব আশা করে আমার কাছে বসে আছে ভিডিওর জন্য, যে তারা কমেন্টস করে আছে যে আপু আমাকে বাজেট প্ল্যান দেন, ধীরে ধীরে আমি সবগুলো বাজেটই নিয়ে আসবো। যদি একটা একটা আনতে আমার সমস্যা হয়, তাহলে এভাবে 2টা 3টা বাজেট করে আমি নিয়ে আসবো ভিডিওতে। আশা করছি আপুরা আপনারা ধৈর্য ধরে দেখলে আপনাদের প্রত্যেকের বাজেট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখি বাজেট ভিডিও। তো প্রথমেই আমি এমডি বাসার আইডি থেকে যে বাজেট প্ল্যান চাইছেন আপু বা ভাইয়া, তো তার আইডির মানে কমেন্টস ধরে আমি কথা বলতেছি। তো আপু বলছিল যে আপু আমার 20,000 টাকা বাজেট করে দেন। তো কিছু খরচ সে বলছে, যেমন খাবার খরচ সে বলে নাই। তো এখানে মেয়ের জন্য খরচ 3,000 টাকা সে উল্লেখ করছে, আর বাকিটা আমি আমার মতন করে দিলাম আপু। আশা করি আপনি দেখবেন। তো এখানে হয়েছে খাবার খরচটা আপনি 7,000 টাকায় রাখবেন। আপু বলছে আমি সাথে ছোটো 2 মেয়ে এবং মাঝে মাঝে শাশুড়ি খায়। তো আমি ধরে নিলাম শাশুড়ি আপনার সাথে 30 দিনেই খাবে। এইভাবে আমি বাজেট প্ল্যানটা করে দিচ্ছি। খাবার খরচটা আপনি 7,000 টাকার মধ্যে বাজার করে ফেলবেন, একবারে বাজার লিস্ট করে বাজার করবেন। আপনি বাজারের ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিও আছে ইউটিউবে, আরও অনেক ভিডিও আছে। আপনি অল্প টাকায় কীভাবে বাজার করে সেই ভিডিও দেখেই নিশ্চয়ই আমাকে কমেন্টস করছেন আপু। তাহলে আপনি ওই রকম বাজার লিস্ট করে সুন্দর করে বাজার করবেন, তাতে কোনো সমস্যা হবে না, হতাশ হবেন না। মেয়ের জন্য আপনি বলছেন পড়াশোনা ও টিউশনি খরচ 3,000 টাকা। আপনার ঘরে অন্য বিল বাবদ 1,000 টাকা, আপনি কারেন্ট বিল, রাউটার বিল, এভাবে 1,000 টাকা বা 1,200 টাকা হতে পারে, এটা তো এক্স্যাক্ট না। তো এটাই আমি বললাম যে 1,000 টাকা ধরলাম, যেহেতু বাসা ভাড়া লাগে না আপনার। তো আপনার নিজের জন্য 1,000 টাকা রাখবেন। মেয়েদের অনেক কিছু প্রয়োজন হয়, সিক্রেট ব্যাপার। শাশুড়ি মায়ের জন্য 1,000 টাকা দিবেন। যেহেতু আপনি উল্লেখ করছেন যে আমার শাশুড়ি আম্মা আমার সাথে মাঝে মাঝে মাসে 10 দিন বা 20 দিন খায়, তা আমি ধরে নিই তারও একটা খরচ আছে। যেহেতু ইনকামটা আপনার হাজব্যান্ড করতেছে, এখানে হাজব্যান্ড যেহেতু ইনকাম করতেছে, হাজব্যান্ডের ইনকামে তার অধিকার তার মায়ের আছে। সেই জন্য আমি সেই অধিকার থেকেই বলবো আপু, শাশুড়ি মায়ের মতন। তো বয়স হলো, তাদের নিজস্ব কিছু থাকে, তাদের কিছু চাওয়া থাকে, মনের কিছু আকাঙ্ক্ষা থাকে, সেটার জন্য তার হাতে আপনি 1,000 টাকা দেবেন। এটাতে আপনার ভালো মনের পরিচয়, এবং সেই সাথে সাথে আপনার সংসারে আয় বরকত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন। কারণ মায়ের যে হক সেটাও তো পূরণ করতে হবে। আশা করছি এগুলো করেন। পাশাপাশি আপনি যেহেতু বাজেট ভিডিও চাইছেন, সেই জন্য আমি আপনাকে বলতেছি আপু। তো জরুরি প্রয়োজনে 2,000 টাকা রাখবেন। বাচ্চা কাচ্চা বা সংসারের যে কোনো জরুরি প্রয়োজনে সব ভিডিওতেই আমি বলি 2,000 টাকা আপনার অবশ্যই হাতে রাখবেন। বাচ্চাদের অতিরিক্ত খরচ, আপনি বলছেন বাচ্চাদের অনেক বেশি অতিরিক্ত খরচ হয়, হাবিজাবি খরচ, এগুলো রোধ করতে পারতেছেন না। তো আমি বলবো আপু, সব বাচ্চারাই কিছু না কিছু অতিরিক্ত খাবার চায়, খেতে চায়, বা আমরাও দেই সময় সংক্ষিপ্ত করার জন্য। তো সেই জন্য আপনি একটা বাজেট করবেন যে আমি বাচ্চাকে সারাদিন কয় টাকা খরচ দিব। বাচ্চাকে কি 100 টাকা খাওয়াবো সারাদিনে, নাকি বাচ্চাকে 20 টাকা 10 টাকা খাওয়াবো। তো প্রথমে আপনি মাইন্ডসেট করেন যে আমি আমার বাচ্চাকে, 2জন বাচ্চা যেহেতু, আমি প্রতিদিন ওদের বাজেট রাখবো মাথা পিছু 20 টাকা। তো আপনারা এখানে কেউ ভুল বুঝবেন না যে 20 টাকা বাচ্চার খাবার না, বাচ্চার খাবার তো এখান থেকেই আসবে। এই 7,000 টাকার মধ্যে দুধ থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, ঘরোয়া খাবার সবসময় তৈরি করবেন, ঘরোয়া টিফিন তৈরি করবেন। পাশাপাশি অতিরিক্ত বলতে বাচ্চারা দোকানে গেলে, স্কুলে গেলে বায়না করে হাত বাড়ায় কিছু খেতে, তখন 20 টাকা মাথা পিছু তার জন্য থাকবে। সেই জন্য 20 টাকা করে যদি হয়, 2টা বাচ্চার পিছনে মাসে 1,200 টাকা হয়। তো আমি সেখানে 1,500 টাকা ধরছি আপু। আশা করি এতে খুব সুন্দর করে হবে। আপনি প্রয়োজনে একদিন দিবেন না, আরেকদিন একটু ভালো দিবেন, এভাবে দিবেন। তো এই 16,500 টাকা আপনার হচ্ছে সংসারের খরচ, আপনার কিন্তু বাসা ভাড়া লাগে না। তো এইখানে আপনি অতিরিক্ত আপনার টাকা থাকে, এই 20,000 টাকা থেকে 3,500 টাকা, এটা যদি আপনি এই নিয়মে খরচ করতে পারেন আপু। এখন আপনি বলবেন যে আপু আমি রান্না করবো গ্যাসে, আপু তাহলে তো আপনার এখান থেকে আরও 1,500 টাকা কমে যাবে। তো আমি বলবো যারা গ্রামে থাকেন, যাদের
নিজস্ব ঘরবাড়ি আছে, পাশে একটু জায়গা আছে, আপনারা কেউই হচ্ছে গ্যাসে রান্না করবেন না। গ্যাসের সিলিন্ডার একটা কিনে রাখতে পারেন সাপোর্ট হিসেবে, সেটা 3-4 মাস 5 মাস চালাবেন আপনি। মাঝে মাঝে হঠাৎ যখন দেখেন অনেক সমস্যা, বৃষ্টি বাদল ঝড় তুফান বা খুবই অনেক রাতে বাচ্চা কিছু খেতে চাইছে, একদম দেয়ালে পিঠ থাকে, তখনই আপনারা গ্যাসের কাছে যাবেন। অযথা কেন গ্যাসের কাছে যাবেন বলেন আপুরা? আমার যদি এই মুহূর্তে থাকার সুযোগ হতো গ্রামে, বিশ্বাস করুন আপনারা দেখতেন আমার কথা এবং কাজের মধ্যে খুবই মিল, অনেকেই পান, অনেকেই খুব প্রশংসা করেন, কথা বলেন। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি সবসময় দেখবেন যে মাটির চুলাতে লাকড়িতে রান্না করি। এটার যে কী স্বাদ, কী মজা, স্বাস্থ্যসম্মত, আর এটা যে কী পরিমাণ মিস করি আমরা ঢাকা শহরে বা শহরমুখী লোকজনরা, সেটা বলে বোঝাতে পারবো না। তো আপুরা, আপনাদের সংসার খরচ কমাতে কিংবা আপনার শরীর পরিবারের স্বাস্থ্য ঠিক রাখতে আপনারা কিন্তু গ্যাসটা না ব্যবহার করে আপনারা লাকড়ির চুলা ব্যবহার করবেন। এতে করে অনেক সাশ্রয় হবে, রান্না করেও মজা পাবেন, বিশ্বাস করেন আপু। তো আশা করি আপু, আপনি যদি এভাবে চলেন, তাহলে অন্তত এভাবে চললেও আপনি ঋণ দেনা ধার ছাড়াও 3,500 টাকা সঞ্চয় করতে পারেন প্রতি মাসে। পাশাপাশি এই যে জরুরি প্রয়োজনে 2,000 টাকা, এটাও তো সব মাসে খরচ হওয়ার কথা না, প্রতি মাসেই তো আপনার কোনো প্রবলেম হয় না। আমরা যদি নিজে থেকে প্রবলেম মনে করি যে হ্যাঁ এটা প্রবলেম, আমি খরচ করি, তাহলে তো কোনো কথা নেই। কিন্তু আপনি দেখবেন বিপদ, একদম মরণপণ বিপদ ছাড়া এই টাকাটা আপনি ধরবেন না। অনেক খারাপ অবস্থা ছাড়া বা অন্যের কোনো খারাপ বিপদ ছাড়া আপনি টাকাটা ধরবেন না, তাহলে দেখবেন আপনি সুন্দর করে সংসার চালাবেন 20,000 টাকায় এবং সঞ্চয় করতে পারবেন। আপুমনি, আশা করি আপনি আপনার কমেন্টসের রিপ্লাইটা পেয়েছেন। আমাকে সুন্দর করে একটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি খুব খুব খুশি হব আপুমনি। তো এবার দ্বিতীয় যে কমেন্টসটি, সেটা হচ্ছে ইউর চয়েস আইডি থেকে আপু আমাকে একটি কমেন্টস করছে যে আপুর আয় 30,000 টাকা, আপু গ্রামে থাকে, আপুর বাসা ভাড়া লাগে না, এবং হচ্ছে আপু যেখানে মানে জব করে সেটা হচ্ছে তার বাসার পাশেই, তো সেই জন্য কোনো আসা যাওয়ার খরচ লাগে না। 30,000 টাকা আয় করে, পাশাপাশি তার ছেলে এইচএসসিতে পড়ে, আর তার জন্য 6,000 টাকা খরচ, চিকিৎসা বাবদ লাগে আপুর 5,000 টাকা খরচ, লোন কাটে 5,200 টাকা। তো প্রথমে আপুর ছেলের জন্য অনেক অনেক দোয়া রইলো। আপু, আপনার ছেলে এইচএসসিতে পড়ে, আল্লাহ তাআলা যেন ওকে খুব ভালো মানুষ করে এবং খুব ভালো স্টুডেন্ট করে, সে যেন পড়াশোনা করে অনেক বড় হয়, সেই বাবুটার জন্য অনেক বেশি দোয়া রইলো। তো যাই হোক, এইবার আপুর বাচ্চার জন্য 6,000 টাকা খরচ। আপু, আমি বলবো যেহেতু এসএসসিতে পড়ে, ওর জন্য আরও 2,000 টাকা বাড়িয়ে দেবেন আপনি। ওর টিউশনি খরচ বা অন্য খরচ, পড়াশোনার পিছনে যে খরচটা, আরও বাড়িয়ে দিয়ে 8,000 করবেন, কারণ এই সময়টা ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কেন আপনি ওর পেছনে আরও একটু খরচ করে তার গাইডলাইনটা দিবেন না? সেই জন্য কোনো কার্পণ্যতা এখানে করবেন না, আর একটু খরচ করবেন। আর জরুরি প্রয়োজনে 2,000 টাকা রাখবেন। খাবার বাবদ আপনি 4,000 টাকা রাখবেন। এটা 4, এটা 8 না ভাই বোনেরা, এটা 4,000 টাকা খাবার প্রয়োজন। কেন 4,000? আপু বলছে আপুর বাচ্চা হচ্ছে তার ভাইয়ের বাসায় থাকে, কোনো খরচ লাগে না। তারপরও আপু যেহেতু একা খায়, একা আর 4,000 টাকা লাগে না যদি সচেতন হয়ে খায়। এরপরও আমি রাখছি, অনেক সময় আছে আপু রান্না করে তার বাচ্চার জন্য একটু বাইরের বাসায় নিয়ে যাবে, বা কোনো একটা আইটেম সে নিয়ে গেল, বাচ্চাকে যখন দেখতে যায় তখন সে নিয়ে যাবে। এভাবেই কিন্তু আমি তার খরচটা 4,000 টাকা ধরছি। আর আপুর নিজের জন্য 2,000 টাকা, যেহেতু সে কর্মজীবী, 1,000 টাকা একটা মেয়ে মানুষের এমনিতেই প্রয়োজন হয়, পাশাপাশি তার হচ্ছে আরও 1,000 টাকা অন্যভাবে খরচ হয়ে যায়। তো টোটাল আপুর 30,000 টাকা থেকে 26,200 টাকা খরচ হবে। এখানে বাকি থাকে 3,800 টাকা। আপু 30,000 টাকা থেকে 3,800 টাকা, এটা খুবই কম টাকা আপুর সঞ্চয় থাকবে। এর কারণ হচ্ছে, প্রথমত বলবো, আপুর এখানে চিকিৎসা খরচ লাগে 5,000 টাকা, লোন কাটে 5,200 টাকা। এখন চিকিৎসাটা হয়েছে, এটা হয়েছে সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ কতদিন চিকিৎসা চালাতে হবে বা কতদিনে সুস্থতা হবে, সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। আমরা দোয়া করি যে আপু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, যে সমস্যায় থাকেন না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় কষ্ট দিয়ে, রোগ দিয়ে, শোক দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার জন্য অনেক দোয়া রইল আপু, হতাশ হবেন না। পাশাপাশি এখানে যে লোনটা আছে, সেই লোনটা কিন্তু আপু নিশ্চয়ই কোনো ভালো কাজ করছেন বা কোনো একটা কাজের মাধ্যমে আপনি কিন্তু টাকাটা খাটাইছেন, সেই জন্যই 5,200 টাকা। তো এখন দেখেন, আপনি 3,000 টাকা আর এখানে যে 5,000 টাকা লোন, এটাও কিন্তু আপনার একটা টাকা সেভিংসের মধ্যে। লোনটা আপনি কোনো কাজ করছেন অথবা মানে ভালো কাজই করছেন, সেতে 5,000 আর 3,000, 8,000, এই 800, 200, আপনার দেখা গেছে এখানে 9,000 টাকায় কিন্তু আপনার সেভিংস থাকার কথা, তাই না? 3,000 আর এখানে যে 5,200, 3,800, 9,000 টাকায় কিন্তু আপনার সেভিংসের মধ্যে আমি নিয়ে আসবো। আর যেহেতু মোটা অঙ্কের টাকা আপনার চিকিৎসায় যাচ্ছে, সেজন্য আপনার একটু টাকাটা বেশি খরচ হয়েছে। তো যাই হোক আপু, এই 3,800 টাকা আপনি সম্পূর্ণ আলাদা করে রাখবেন। আর জরুরি প্রয়োজনে যে টাকাটা, এটাও কিন্তু আপনি আলাদা করে রাখবেন। তাহলে 3,000, 2,000, 5,000, লোনটা ধরেন আপনি ওটা মাইনাসের ঘরে দিলাম, 3,000, 2,000, 5,800 টাকা বা 5,000 টাকায় আপনি সম্পূর্ণ আলাদা করে সেভিংস করবেন আপু। যেহেতু আপনার অন্য কোনো খরচ নাই, একটা ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এরপরে আপনার আর কিছুদিন পরে ওই আপনাকে সংসারে টেনে তুলতে পারবে, আর কোনো হতাশা থাকবে না আপনার। এখন আপনার ডিপিএস বলেন, ডিপোজিট বলেন, আপনার ব্যাংক ব্যালেন্স বলেন, সব কিছুই কিন্তু এইখানে আপু, আপনার সন্তান। তো এই সন্তানের দিকে বেশি ফোকাস দিবেন। আশা করছি আপু আপনি এই বাজেট প্ল্যানটা পেলে কিছুটা আইডিয়া পাবেন, যদিও বা আপনি অনেক বুঝেন আপু, অনেক সিনিয়র আমার চেয়ে আপনি বুঝেন। তো তারপর আমি আপনাকে এটুকু পরামর্শ দিলাম
কেমন হয়েছে আপনি জানাবেন, আর কমেন্টস করলে আমি অনেক খুশি হব আপু।